জিয়া রহমানের মতো একজন বীরুত্তম তার খেতাব যখন ছিনিয়ে নেওয়া হয় তখন সব দলে আওয়ামী লীগেও মুক্তিযোদ্ধা ছিল, বিএনপিতেও মুক্তিযোদ্ধা ছিল, কোনো উচ্চবাচ্য হয় না। হয়তো দোয়া করেছেন তারা, আমি জানি না, হয়তো দোয়া করেছেন, কিন্তু কোনো মানে এই মুক্তিযোদ্ধার এত হ্যারাসমেন্ট তাতে কোনো কথা হয় না। ইভেন একটা বিধবা মহিলা ম্যাডাম খালেদা জিয়া, আপনি 2 বছর 2বার প্রধানমন্ত্রী ছিলেন বা 3বার ছিলেন, বাদ দিলাম, কিন্তু উনি একজন অসাধারণ বড় মাপের বীরুত্তম প্রাপ্ত মুক্তিযোদ্ধার স্ত্রী। তাকে যখন বের করে দেওয়া হয় তখন বাংলাদেশ অন্যান্য মুক্তিযোদ্ধা জাস্ট নীরব বৈশা ছিল, আর যেই সরকার তার উঠাইছে সেই দলের মুক্তিযোদ্ধা ছিল হয়তো মুস্কি হাসছে। ইভেন জিয়া রহমান সাহেবের কবরও তুলে নেওয়ার কথা চলছিল। তো এই হইল বাংলাদেশের বাংলাদেশ সবচেয়ে বড় দলের যে ভূমিকা। এটা বলবে কি যে আমি বিরোধিতা করি না, কি করেছেন আপনারা? এই 3টা ঘটনার চেয়ে বড় ঘটনা বিএনপির জন্য আর কিচ্ছু নাই, সেখানে কোনো প্রোটেস্ট আসে নাই। অথচ আজকে কি হচ্ছে দেখুন, ভাই বললেন জামাত গোপনে গোপনে কাজ করছে, ডিসি বানাইছে, এসপি বানাইছে, পার্ট অফ পলিটিক্স। আপনার ব্যর্থতা, আপনি পারেন নাই, অ্যাবসলিউটলি আপনার ব্যর্থতা। তো এই ব্যর্থতা যদি ফেব্রুয়ারি পর্যন্ত চলে, একবারও কি ভাবছেন কি হবে পরিস্থিতি? দ্বিতীয় কথা আসেন, শিবিরে কোথাও দেখেন নাই ভিন্ন নামে নির্বাচন করছে ডাকসুতে, অপরাধটা কি? আপনাকে বুঝতে হবে কতগুলা শব্দ আছে রাজনীতিতে। ডিপ্লোমেসি, কূটনীতি, সারা পৃথিবী এই শব্দটাকে মানে। কূট মানে খারাপ, নীতি মানে খারাপ নীতি, কিন্তু বিশ্ব কিন্তু এটাকে মানে ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি 2 পক্ষ বেশি খালি মিথ্যা কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা কিন্তু ডিপ্লোমেসি। মিথ্যাটাই সেটেল হয়, হ্যাঁ সেটেল হয়, হায়ের ভিতরে না, না এর ভিতরে। আপনাকে বুঝতে হবে, না বুঝলে রাজনীতি ছেড়ে দিতে হবে। 2 নম্বর আসেন, আরবিতে বা ইসলামী ভাষায় বলে এটা হেকমত, শুদ্ধ বাংলা বলে কৌশল, আরো বলে ট্রিক্স, সব মিলে পলিটিক্স। তো আপনি যদি ট্রিক্স না বুঝেন, ডিপ্লোমেসি না বুঝেন, হেকমত না বুঝেন, কৌশল না বুঝেন, আপনি কি রাজনীতি করবেন? 17 বছর ধরে আপনি ঢুকতে পারেন নাই, এই অজুহাতে আপনি বইলে দিলেন, এবং সেই নির্বাচনের খেসারত এখন রাষ্ট্রীয় লেভেল পর্যন্ত আসতেছে। যদিও সবসময় বলে যে এই বিশ্ববিদ্যালয়ের ইয়ে কি বলে ভিসিটি, মানে যারা হয় ছাত্র সংসদের ভিপিটিভি, এটার জাতীয় লেভেলে কোনো ইম্প্যাক্ট হয় না। জাতীয় লেভেলে ইম্প্যাক্ট হয় না তা না, অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, তারপরে গড়পড়তায় হয় না। কেন হয় না? কারণ ওরা যখন ছাত্র রাজনীতি ছেড়ে এক পর্যায়ে যখন দলে এসে ভেড়ে, তখন দলে আমার মতো বুড়ো যারা আছে তারা বলে ছাত্র রাজনীতি এক জিনিস, জাতীয় রাজনীতি আর এক জিনিস, বইয়া জাস্ট আউট করে দেয়। অ্যাক্সেস নাই, মুখে গল্প করে। আবার কেন? দায়ের চেয়ে আসারই বড় মনে করে, কারণ সে তো 30,000 40,000 ছাত্র নেতৃত্ব দিয়ে আসছে, যেখানে চাষা চামান নাই, সব লেখাপড়া জানালো। সুতরাং এরম নেতা আমার দরকার নাই। কারণ আমি এমপি বানাই কাকে? আমি এমপি বানাই ফেরদৌস রেডাইকেই না, আমি এমপি বানাই মমতাজ রেডাইকেই না, আমি এমপি বানাই সাকিব আল হাসান রেডাইকেই না, আমি এমপি বানাই অমুক ব্যবসায়ী। আসবেন, বসবেন, এমপিগিরি করবেন। সো দ্যাট ইজ দ্য সিনারিও অফ বাংলাদেশ পলিটিক্স। একটা বিষয় একটু যোগ করি, আপনি দেখেন একদম শুরু থেকে আওয়ামী লীগ সরকারের, যদি আমরা শুরু দিক থেকে দেখি যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম মুছে ফেলা থেকে শুরু করে একেবারে মোটা থেকে সব জায়গা থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করা কিন্তু একটা পায় তারা, এবং তারা সাকসেসও অনেকটা হয়ে একদম শেষ পর্যায়ে এসে যখন ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে, তখনই কিন্তু বিএনপি আবারও কথা বলার সুযোগ পেয়েছে। আমি সেই জায়গাটাই আসছি। ওনারা তো আন্দোলন করছে, কোনো সন্দেহ নাই। ওনারা বলছেন, আমি বলছি আমি আন্দোলন করছি, আপনি বলছেন আপনি আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিবেচনায় নিচ্ছে আন্দোলনটা কে করেছে। কেউ কেউ বলে আন্দোলন সবাই করছে, ভালো, টার্নিং পয়েন্টে তো ছাত্ররা ছিল। বিদেশে কি শুধুমাত্র এই এনসিপির নেতা যায় না অন্যান্য দলের নেতা সবাই যাচ্ছে? তাহলে এনসিপির নেতা আমেরিকায় হ্যারাস হয় আওয়ামী লীগ দ্বারা, এনসিপির নেতা মাহফুজ আলম, এনসিপির নেতা না, উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনেও হ্যারাস হয়। একমাত্র রাজনৈতিক নেতা তো, একমাত্র সরকারি পোর্টফোলিও নিয়ে আওয়ামী লীগ তারা হ্যারাস করে কেন? আওয়ামী লীগ একমাত্র ভিকটিম আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ, আমরা মামলা একটা নিয়ম আছে, ভিকটিম কে, একটা ঘটনা ঘটলে ভিকটিম কে, সেই ভিকটিম যদি বলে আমার এই হাতটা কাটতেছে হাবিবুর রহমান ভাই, এখান থেকে কেউ সরাইতে পারবে না তাকে, কারণ আমি তো বেঁচে আছি, আমার হাতটা কাটা। সুতরাং আমার হাতটা কাটছে কে? আমি মিথ্যা করেও যদি বলি হাবিব ভাই কাটছে, তাহলে এটা ফাইনাল। তাহলে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ যাদেরকে অ্যাটাক করে, বহির্বিশ্বে মাহফুজ যায়, তারে অ্যাটাক করে, ওখানে তো
আওয়ামী লীগের ভিন্ন রাজনীতির লোকও থাকে, তাদেরকে তো অ্যাটাক করে না। তার মানে আওয়ামী লীগ বুঝতেছে ভিকটিম তাদেরকে কারা বানাইছে, সুতরাং আওয়ামী লীগই স্বীকৃতি দিচ্ছে জুলাই আন্দোলনটা কারা করেছে, মানে মুখ্য ভূমিকায় চূড়ান্ত পর্যায়ে কারা করেছে। রাজাক ভাই, আরেকটা বিষয় আমরা এখন ফেব্রুয়ারির কথা আপনি বললেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে, তাহলে এই সংবিধান নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া সম্ভব? এই তো আরেকটা জটিল জায়গায় আসছেন, খামাখা আমি একটা বৃদ্ধ মানুষ, আপনাকে এটা আমি প্রশ্ন উত্তর দিব, তার আগে বলি এটা তো আমাদের মূল চাহিদা। এখন জনগণের ইচ্ছায় রাজনীতিবিদদের চলতে হবে, নো মার্সি, নো মার্সি। বাংলাদেশের রাজনীতি দেখলাম আমরা জনগণের টোটালটা মিথ্যা, রাজনীতিবিদরা তাদের ইচ্ছায় জনগণ চালাইতে চায়। আমি একটা জায়গায় গেছিলাম, একটা গানের অনুষ্ঠানে, আমার খুব ঘনিষ্ঠ জায়গা, আমার হঠাৎ করে বললো কি ভাই আপনি একটা গান গান, আমি কি তামাশা নাকি, ভাই একটা গান গান প্লিজ, মানে গুনগুনে গান গেছি বলে একটা গান গান। তখন আমি বললাম আমি গান গাইতে পারি, শর্ত হইলেই মিউজিশিয়ান আমার কোনো দোষ দিতে পারবে না, বিকজ আমি আনারি সিঙ্গার, আমার সাথে সে তাল মিলাবে। রাইট, মিউজিশিয়ানরা বললো ইয়েস আপনার কোনো দোষ নাই, আমি গান গাইলাম আমার তাল কাইটাতে কিন্তু ওরা তাল মিলিয়ে ফেলায়। রাজনীতিবিদদের হইতে হবে সেরকম মিউজিশিয়ানদের মতো, জনগণ তাদের কথা বলবে এবং জনগণের দাবির ভিত্তিতে রাজনীতি চলতে হবে। বাংলাদেশে যে দল যখন ক্ষমতায় ছিল তাদের ইচ্ছায় জনগণকে চলতে হয়েছে। কোন রাজনৈতিক দল বলুক, যারা পরীক্ষিত দল ক্ষমতায় ছিল তারা বলুক যে হ্যাঁ জনগণের ইচ্ছে আমরা চলছে, নো। যেমন আজকে ধরেন কথার কথা বলছি আপনাকে, যুগপথ আন্দোলন করতে যাইতেছে জামাত আর কোন কোন দল মিলে, কি তারা পিয়ার পদ্ধতি চায়, আরো কি কি দাবি করতেছে, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ, 14 দল নিষিদ্ধ দিতে। আমি এটার পক্ষে বিপক্ষে না, আমি বলছি এই আন্দোলন নিয়ে তারা নামতেছে। আমার প্রথম প্রশ্ন এখানে, এই যে দাবিগুলি নিয়ে নামতেছে এটা রাষ্ট্রের জন্য খারাপ না ভালো? খারাপ। দেশের জনগণের জন্য ভালো না খারাপ? এই সিদ্ধান্তগুলো আমার বিবেচনা রাষ্ট্রের জন্য ভালো, জনগণের জন্য ভালো। কিন্তু জামাতের আন্দোলন জামাতের দলের জন্যও ভালো, বাট উল্টা দিকে এটা যারা বিরোধিতা করতেছে তারা ভাবতেছে তাদের দলের জন্য খারাপ, রাষ্ট্রের জন্য খারাপ বলতে পারবে না। যদি বলতে পারতো যে রাষ্ট্রের জন্য খারাপ, আমি বিশ্বাস করেন আমি সমস্ত টকশোতে এসে বলতাম, জনগণের হাত পায়ে ধরতাম। যারা কোন জনগণ? যারা দলবিহীন। কারণ বাংলাদেশ সব দল একত্র হইলেও বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগ যদি বাদ দেই, সব দল একত্র 60% লোক রিপ্রেজেন্ট করে না। তাহলে আপনি খালি জনগণ জনগণ করেন, আপনি 60% লোক রিপ্রেজেন্ট করলে বাকি 40% কই? আবার 60%-এর মধ্যে নানান দলের লোক, তারপর জনগণ জনগণ বলতেছেন কেন? আপনি বলবেন আমার দলের যতজন জনগণ, পুরো জনগণ আপনি নিয়ে নিতেছেন, তাহলে এই বিরোধ কেন? আর জনগণের জন্য যেটা মঙ্গল করুক, আমি তো প্রত্যেকটা জিনিস মনে করি রাষ্ট্রের জন্য ভালো, জনগণের জন্য ভালো। লড়াইটা হচ্ছে কোথায় জানেন? প্রত্যেক দল ভাবে তার জন্য, জামাত ভাবে তার জন্য পিয়ার সিস্টেম ভালো। আচ্ছা, হাবিব ভাইরা ভাবে কি আমাদের জন্য নন পিয়ার সিস্টেম ভালো। কিন্তু আমি জনগণ হিসেবে বলতেছি, বাংলাদেশে আপনি যদি নির্বাচন চান, নির্বাচন চাওয়ার মানে হচ্ছে এই যে একটা নির্বাচন হইলেই কিন্তু গণতন্ত্র এস্টাবলিশড হয় না, সেটা একটা মাত্র ব্যারোমিটার। আরো অনেক কিছু আছে, যেমন ওনরা বলতেছে, কথা উঠছে বাজারে যে শক্ত বিরোধী দল দরকার, তারা বলছেন যে শক্ত বিরোধী দল না থাকলে আমরা কি করব? যেটা শেখ হাসিনাও বলতেন যে আমরা ইলেকশন দিব, অন্য কেউ রাজনীতির নির্বাচনে না আসলে আমার কি করা। আমরা বাংলাদেশে বর্তমান যে সরকারটা আছে, সেই সরকারটি নিয়ে এখন আর এই মুহূর্তে কারো ডিবেট নাই। সে বসছে একটা ফর্মুলায়। ফর্মুলাটা কি? রাষ্ট্রপতির সুপারিশে, জনগণের অভিমত, দাবির ভিত্তিতে এবং রাষ্ট্রপতির ওপিনিয়ন নিচে ইয়ে থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাকে বসাইছে। ওপিনিয়ন দিছে কিন্তু ইউনূস সাহেবের বসানোর জন্য না। ওপিনিয়ন দিছে যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা থাকলে সেক্ষেত্রে এরকম একটা সরকার বানানো যেতে পারে। অর্থাৎ এই সরকারটা বানাইছে কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বলতে বাংলাদেশের কোনো সংবিধানে নাই। বাংলাদেশের বর্তমান আছে একটা মাত্র সরকার, সেটা হল নির্বাচিত সরকার। আর তত্ত্বাবধায়ক সরকারের কথা যেটা বলে সেটা বাতিল করে ফেলেছে, কিন্তু ফেরত এখনো আসে নাই, আসার সম্ভাবনা। সেটা আসলে তখনকার ব্যাপার। একটা মাত্র সরকার আছে এবং সেই সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করবে, এটাই বিধান। এই জন্য 14-তে করছে, 18-তে করছে, 24-এ করছে, ক্ষমতায় থেকে ওই সরকার। সংবিধানে তাই আছে, এখন তাই আছে, কেয়ারটেকার তো নেই, কিচ্ছু নাই। থাকলে তো তার দিয়ে করাইতো, নাই। এখন আসেন, সব বাদ দিলাম। এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংবিধানে নাই, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার চিঠি দিল নির্বাচন কমিশনরে যে তুমি ইলেকশন শুরু করো, ইলেকশন করার জন্য চিঠি দিল।
তো অন্তর্বর্তীকালীন সরকার যে চিঠি দিল, কারে দিল? মানে কোন নির্বাচন কমিশনকে? অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনকে। তাহলে সে নির্বাচন সাংবিধানিক সংস্থাকে দেয়নি। দিলে তো সংবিধান মোতাবেক পাবে সে, কারণ এই সরকারটাই তো সংবিধানের মধ্যে নাই। যেটার ভিতরে আপনি নাই সেটার ভিতর থেকে সে দিবে কেমনে? আচ্ছা, উনি আবার বিজ্ঞ, লেখাপড়া পণ্ডিত, জ্ঞানী লোক, বিসিএস সাবেক, উনি আবার বললেন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, সংবিধান মোতাবেক নির্বাচন হবে, মানে যে সংবিধানটা আছে। সেইখান থেকেই প্রশ্ন, এবং সেখানেই সে, আমি মনে করি, ধরা খেয়েছেন নাসিরউদ্দিন সাহেব। বেশি পণ্ডিতি করলে আমি তো অনেক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। এই প্রশ্ন আমি হাবিব বেরে করতেছি না, উনি যদি জবাব দেন ভিন্ন কথা। প্রশ্নটা করতে আমি ইলেকশন কমিশনকে, যে আপনার যত বড় পণ্ডিত লয়ার আছে আপনার টিমের সাথে, সেই টিম নিয়ে বসেন আমাদের সাথে। সংবিধানে বলা আছে যেটার কথা সে বলে, যে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে, পরিষ্কার। তাহলে সংসদ যেদিনই ভাঙুক, আমি ধরে নিলাম ইউনূস সাহেব যেদিন ওত নিছে সেই দিনই ভাঙছে, তাহলে 8ই অগাস্ট 2024 ইউনূস সাহেব ওত নিলেন, সেই থেকে 90 দিনের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা, তাতে 7ই নভেম্বর 2024 নির্বাচন হয়ে যাওয়ার কথা। টাইম শেষ। আপনি নির্বাচন কমিশন কোন সংবিধানে ফেব্রুয়ারি 26 নির্বাচন দিলেন? আপনাকে ক্ষমতাটা কে দিছে? 1 2 আপনি নিয়োগ কবে? আপনার নিয়োগ 21 নভেম্বর 2024। আপনি নিয়োগিত পাইছেন 7ই নভেম্বর 2024, যেই মেয়াদের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। তারপরে দেশটা তো তামাশা না। আপনি যে এতগুলো লোকের নির্বাচন দিয়ে সংসদ পর্যন্ত নিয়ে যাবেন, সেই যাওয়ার প্রক্রিয়া যদি অবৈধ থাকে, হ্যাঁ, তাহলে তো সব এমপি গুলা প্রশ্নবিদ্ধ হবে, এবং আপনি তাদেরকে অবৈধভাবে এমপি বানাইতে যাচ্ছেন। আপনার তো তফসিল দেওয়ার রাইটই নাই সংবিধান মোতাবেক। ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করার আপকামিং এমপিরা কি বলেন? আমরা হাবিব ভাই পাবনা থেকে যেহেতু নির্বাচন করবেন, আপনি শুনছিলেন যে আসলে এই সংসদ মেনে তো আসলে অনেক কিছু করা যাচ্ছে না, নাকি কিভাবে করবেন? শুনেন, সেটা আপনারা বড়, আমি প্রথমেই বলেছি অত্যন্ত বিজ্ঞ। আচ্ছা শুনেন, আমি কিন্তু আপনার কাছে জবাব চাই না, আমি নির্বাচন কমিশনের কাছে চাইছি। আপনি তো দেন জবাব দেন। আমি তো দেবই। আমার রাজ্যকে এত বড় একটা প্যাচ বসাই দিছে এখানে, কিন্তু রাজ্যকে জিজ্ঞাসা করতে চাই, ইতিহাসের সাক্ষী হিসেবে বলি যে পৃথিবীতে অনেক দেশেই আছে সংবিধান যেটা থাকে না, সৃষ্টি জনগণের প্রয়োজনে। আমাদের বাংলাদেশে আমাদের রাজ সাক্ষী 1990 সালে গিয়ে অস্থায়ী সরকার বলে কিছু ছিল। কোন দিন? 90 সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে জানা হলো। বলেন, তারপরে আপনি বলেন। আমি বলতেছি না। যখন এর সাথে পতন হয়ে যাবে, তখন কথা ছিল যে কে হবে, এক একদিন পছন্দ হয়ে গেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পছন্দ ছিল একে খন্দকার, পরবর্তী পরিকল্পনা মন্ত্রী হল। আমি তাকে সাবধান আগে করলাম যে এখানে যেহেতু জেনারেল এরশাদের মন্ত্রিসভার পরিকল্পনা মন্ত্রী ছিল, তাকে নিয়ে যাবে না। তারপরে আমরা সকালবেলা যখন 5 তারিখে দেখা করতে আসলাম, দেখাটা আমার সাথে করলো না, আমার তখন সব সহ। পরে আমরা ম্যাডামের কাছে গেলাম, কথা বললাম। পরের দিন যখন হলো এই যে অস্থায়ী সরকার, তখন আমাকে জিজ্ঞাসা করতেছে, আমি বললাম কি চান? এটা তো এখন বলা যাবে না। তাহলে দেশের প্রধান বিচারপতিকে যদি জানা যায়, তো আমার তখন শেখ হাসিনা বললাম, ছাত্রলীগের পেছনে ছিলাম, বেগম খালেদা জিয়া কি চায়? তাহলে আমি জিজ্ঞাসা করি, আমি 32 মধ্যে ফোন করে ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম এরকম ব্যাপার, দেশের এখন অস্থায়ী রাষ্ট্রপতি কি, দেশের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি কেমন হয়? উনি বলছেন হাসিনা কি বলে, হাসিনা কি বলে, হাসিনা কি বলে, উনি আপনার কাছে জিজ্ঞাসা করতে বলছেন। উনি বললেন না ঠিক আছে আমি রাজি। তখন আমি আবার শেখ হাসিনাকে বললাম যে উনি রাজি। এখন 3 বছর মহিউদ্দিন যে ভাইয়ের বাসা, সিদ্ধান্ত হচ্ছে না। এর ভিতরে আমরা গেলাম, ছাত্ররা আমরা সব মানে তাড়াতাড়ি ঘোষণা করে, এই জন্য আমরা বলি এর ভিতরে যেন হতেছে না। আমি ওখানে হাঁটতে হাঁটতে গেলাম, এই ট্রমা সেন্টার ছিল, ওসব নার্সিং হোম ছিল করিম ভাইয়ের ওখানে। তখন করিম ভাইকে বললাম, করিম ভাই এখন নুর আহমদ বগু ছিল, এক্ষুনি আপনি ঘোষণা করতে বলেন, যদি রাজি না হয় সেনাবাহিনী যে 9 ডিভিশন মার্চ করে সবার থেকে করা ভাব, সব দায় দায়িত্ব কিন্তু আওয়ামী লীগের ঘাড়ে পড়ে যাবে। তখন উনি শেখ হাসিনাকে ফোন করলে, আপু তুমি এটা তাদেরকে মেনে নাও, আপু বলতে ওনাকে মেনে নাও।
তো হাবিব আছে পাশে, হাবিব সাহেব বলবেন না তো? হ্যাঁ আছে। কথা হলো যে বিবিসির খবর প্রধানমন্ত্রী এখনো চেক করতে পারেন, বিবিসির খবর কিন্তু হয়ে গেছে, এর ভিতরে কোনো কথা নাই বাংলাদেশে। শেষে এসে প্রধান খবর যখন বলে, তখন আমার ওই করিম ভাইয়ের কাছে যাওয়ার পরে করিম ভাইয়ের কথা মতো তখন শেখ হাসিনা আব্দুল হাসান আজাদকে বললে, আব্দুল হাসান আজাদ তখন বিবিসিকে কনফার্ম করে যে হ্যাঁ, তখন প্রধান খবর এইমাত্র বাংলাদেশের 3 জোট দেশের প্রধান বিচারপতিকে অস্থায়ী সরকারের প্রধান মেনে নিয়েছে। সেদিন কি ছিল, সংবিধান ছিল? আজ জবাব শেষ করি, জবাব দিন আপনি। তারপরে রাজি হলেন উনি, শর্ত দিলেন কি? শর্ত দিলেন যে আমাকে আবার প্রধান বিচারপতির পদে ফিরে আসা দেওয়ার সুযোগ দিতে হবে, তাহলে আমি যাব। এটা কি কোনো সংবিধানে ছিল? ছিল না। আমাদের সেটাও আমাদেরকে পাশ করতে হলো। এখন দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে এগুলি আপনার আন্দোলন কি এগুলো সংবিধান অনুযায়ী হয়? 69 আন্দোলন সংবিধান অনুযায়ী হয়েছে? একাদের যুদ্ধ তো সংবিধান অনুসারে। আমার 90 হাবিবার পক্ষে সংবিধান বললেন যে জনগণের জন্য যদি জাতির প্রয়োজনে এর প্রয়োজন, তাহলে জনগণের প্রয়োজনে কেন নির্বাচন নয়? তো এখন জনগণের প্রয়োজন, এখন তো দেশ থেকে একেবারে আসতে হবে। এখন দেশের ফিরে আসতে হলে, দেশের সাংবিধানিক অবস্থা ফিরে আসতে হলে, যেমন আপনি অনেকে বিতর্ক করেন শহীদ রাষ্ট্র জিয়া রহমান ক্ষমতা দখল করেন, কিন্তু দখল করেন নাই, উনি তো বন্দি ক্যান্টনমেন্টে। পৃথিবীর ইতিহাসে নজির আছে যে সেনাপ্রধান বন্দি, তাই সে আবার তাকে সিপাহী জন্য মুক্ত করলো, তাকে ক্ষমতার পা ধরে নিয়ে আসলো। এটা তো এসে পরবর্তী সময় তাকে গণভোট দিতে হয়েছে, একটা তো পরিস্থিতি সৃষ্টি হতে পারে না। এখন আপনাকে আমি বলি যে আজকে আপনি যেটাই বলেন না কেন, আজকে বাংলাদেশ সবচেয়ে বিতর্কের ব্যক্তি কে? এই আন্দোলনকারী সংস্থাকে বলে কারা? একটা বলে হলে রাষ্ট্রপতিকে বলে, একটা বলে সেনাপ্রধানকে। এই রাষ্ট্রপতি সেদিন, এটা কি পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? আপনি কি তার বিচারে কাঠগড়ায় নিয়ে আসবেন? রাষ্ট্রপতি আমরা দেখলাম 3 বাহিনী প্রধানকে পিছনে দাঁড় করে রেখে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাকে পদত্যাগ করেছেন, তার প্রমাণ আমার কাছে আছে। অতএব দেশে একটা সরকার গঠন করার ক্ষেত্রে এই ধরনের একটা বক্তব্য আসলে কি উনি পদত্যাগ করেছেন? কে প্রধানমন্ত্রী? ওটা রাষ্ট্রপতি আমারটা শেষ করি। তারপরে এখানে রাষ্ট্রপতি নিজ দায়িত্ব নিয়ে দেশের রাষ্ট্রপতি নিজে অসত্য ভাষণ দিলেন জাতির সামনে, জাতির প্রয়োজনে, সেদিনের প্রয়োজনে উনি বললেন। তারপরে এই বেশ মাসখানে 2 দিন পরে হঠাৎ করে মতিউর রহমান ওনার কাছে চা খেতে বলেছেন যে স্যার আমি বইটা লিখবো, তো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কি লেখা ছিল? তখন উনি কথা ছড়ে বলেছেন আমার কাছে দালিলিক কোনো প্রমাণ নেই। এটাই টুইস্ট করে বললো রাষ্ট্রপতি বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই যে মিথ্যাবাদী। এখন জাতির প্রয়োজনে এখন যত অসম্মান প্রয়োজনে মিথ্যাও না, অসত্য কথা বলে সে কি ছিল, ভাই কি ছিল? উকিল মানুষ তো, সময়টার যে কথা বলবো, হ্যাঁ সেটা কি হয়েছে? তখন কি সব মানে পদ্ধতির সরকার ছিল? রাষ্ট্রপতি শাসিত। ওকে, হুসেন মোহাম্মদের সাথে শেষ করতে দেয়। আপনি রাষ্ট্রপতি শাসিত, ভাইস প্রেসিডেন্ট ছিল কে? মওদুদ আহমেদ। মওদুদ আহমেদকে পদত্যাগ করাইলো, সে পদত্যাগ করতেই পারে, ঠিক আছে? সেই পদে শাহাবুদ্দিনকে নিয়োগ দিল, বিচারপতি শাহাবুদ্দিনকে, সাংবিধানিকভাবে, আবারও বলছি সাংবিধানিকভাবে। এবং নিয়োগ দেওয়ার পর রাষ্ট্রপতি আবার তাকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে পদত্যাগ করলো। বুঝাইতে পারছি? টোটালটা সাংবিধানিক। তারপর তারা নির্বাচন করবে, ঠিক আছে? এক চুল ব্যর্থ হয় না, এটা সাংবিধানিক। আচ্ছা, ব্যর্থ হয়েছে কোনটু? সেটা হলো আমি যে পদ থেকে আসব সেই পদে ফিরে যাব। ওকে, এটা আপনি রেখে দেন আলাদা, আমি বলছি না এটা অসাংবিধানিক, ধরে নিলাম। কিন্তু এই যে হ্যান্ডিং ওভার, টেকিং ওভার, ইলেকশন সবই তো বৈধ সাংবিধানিক ভাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি সাংবিধানিক ভাবে, আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে সাংবিধানিক ভাবে হয়েছে। রাষ্ট্র তামাশা নয়। যে কথাটা আমি বলছি ইলেকশন কমিশনের, আপনি এই স্যাপ দিয়ে ল্যাপ দিয়ে দেওয়ার দরকার নাই। দেয়ার ইজ এ লজিক, দেয়ার ইজ ওয়ে না থাকতো তাইলে এক কথা, ওয়েটাও বলে দিচ্ছি আপনাকে।
একটা জুলাই ঘোষণাপত্র বানাইছে সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদরা মিলে, যেটার ভিতরে দেয় নাই ইউনূস সাহেবের মেয়াদ কতদিন। প্রথম ফল্ট, দিতেই হবে দিতেই হবে দিতেই হবে, কত বড় চ্যালেঞ্জ আমি করতেছি। 2, ওটার ভিতরে ঢুকাইতে হবে যে ওনার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে, যেহেতু উনি 30 জন 2026 বলছে, ওইটুকুই দেন, দিয়ে এই মেয়াদ দিতে হবে 1। 2, এই মেয়াদে উনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন। 3, এই মেয়াদে উনি নির্বাচন করে যাবেন, টোটালটা বৈধ। সংবিধান পরবর্তীতে ইনক্লুড হবে তো, এটি হোক কি না হোক, আজকে ঘোষণাপত্র দিয়ে যাচ্ছি, তার মানে সবাই মিলে স্বাক্ষর। 1, সেকেন্ড অপশন আছে, কারণ ওনাদের যে রাজনৈতিক মতবাদ আছে ইনশাআল্লাহ তাআলা কারোর সাথে কেউ মিল নাই, কারণ ওনার ধারণা নির্বাচন দিলে 200 সিট পেয়ে যাবেন, কি এর কি আলোচনাই করুন না, করেন না। আরেকটা পথ তার জন্য আছে, একই কায়দায় রাষ্ট্রপতিকে বলতে পারে আমি তো খুব বেকায়দায় আছি, কি এই ঘটনা, উনি এটাকে পারেন আবার ওপিনিয়ন নেওয়ার জন্য 106 পাঠাইতে। কিন্তু তার চেয়ে সহজ হলো এই পদ্ধতি, যেহেতু জুলাই ঘোষণাপত্র সংশোধন করা যায়, সিম্পল একটা ইস্যু না করলে আমি চ্যালেঞ্জ করলাম এই নির্বাচন কমিশন অবৈধ হবে। 1, 2, ওনাদের যাওয়ার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। 3, সময়ের ব্যবধান নিয়ে আজকে বলে গেলাম তো ছোট মুখে, নুরুল হুদার মতো পরিণতি হবে এই ইলেকশন কমিশনের। তাহলে এখানে জনগণের প্রয়োজনে সংবিধান নয়, জনগণের প্রয়োজন সংবিধান, তো আমি পুরো বাংলাদেশ আমি তো সমাধান দিয়ে দিচ্ছি, আপনি কথাটা বুঝতে পারলেন না কেন? আমি তো সমাধান দিয়েই দিলাম, জনগণ তো তাহলে রাষ্ট্রপতির আমি বলি আপনি ভাঙেন না, আমি ভাঙাচ্ছি আমার সেদিনের বাস্তবতা। এবার বুঝছো শাহাবুদ্দিনটা তো ক্লিয়ার হয়েছে না, সেটা তো সেদিনের বাস্তবে রাষ্ট্রপতি সরকার ছিল, এটা তো রাষ্ট্রপতি সরকার ছিল না, সেদিন সরকার উপস্থিত ছিল। জেনারেল এরশাদ মজিবুর আহমেদকে ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট বানাতে পেরেছে সাংবিধানিক ভাবে, মজিবুর আহমেদ তারপর ক্ষমতা হবে, এখানে তো অনুপস্থিত, তাহলে পালায় গেলে তো সংবিধান থাকে না, অনুপস্থিত তো পালায় গেছে, সাংবিধানিক শূন্যতা তৈরি, শূন্যতা না তো শুধু আপনার সংবিধানে কি বলা আছে, সংবিধানে বলা আছে যদি প্রধানমন্ত্রী পালায় যায় যদি কি করা আছে, এটা তো সংবিধান থেমে গেল, অনেক কিছু থামা সংবিধান আপনার অনেক কিছু লেখা থাকে না, লেখা থাকে না, কিন্তু সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে সংশোধন করেন, এখন তো দিচ্ছেন আজকে আপনি 1 বছর পর, এখন করেন না, সংশোধন তো এখনো করতে পারেন, বলেন আমি তো বলি নাই, আমি তো এখনো আপনার সুযোগ আছে, এখনো কথা বলেন, কিন্তু আমি তো এখনকার কথাই বলছি আপনাকে, আমি এখনো কথা ঠিক আছে। আর হাবিব ভাই অতীতে যে হয় নাই সেটা তো দোষ করি নাই, অতীতে মেক ইট কারেক্টেড, আপনি কি এখন সংশোধন করেন, তবে অতীতে যা ছিল না তা এখন হতে পারে, সেটা আমি তো হিসেবে এখন কথা হলো যে এখন আমি তো বলতে যে এখন ঠিক করেন, এখন ঠিক বিকল্প নাই, কোনো বিকল্প নাই, আমি তো বললাম বিকল্প নাই, কথা হলো যে সেদিনের বাস্তবতা ওটাই ছিল। এখন আপনাকে আমি আসি এই বিকল্পের কথা আপনারা যাবেন কিনা, এইটা সংশোধনের ব্যাপারটা, এটা তো রাজনৈতিক দলগুলো একটা কথা এটা বললেন, রাজনৈতিক দলগুলি একমত হবে না, না আমাদেরও অনেককে বলা হয়েছে মৌখিক বলতে, আমাদের একেবারে রেগুলার দিয়ে করে বেড়াচ্ছে, আমরা না করলে আমাদের অনেক জেলাতেই আমাদেরকে বলে দেওয়া হয়েছে, আমাদের পাবনা জেলা 5টা আসনে 4টা আসনে মৌখিককে বলা হয়েছে, আমরা কাজ করতেছি সেখানে। এখানে রাজনৈতিক ভাই যে কথাটা সাংবাদিক, আমিও চাই সাংবাদিক অবস্থায় আসবে, কিন্তু দেশের পরিস্থিতিতে দেশটা কতদিন অনিশ্চিত থাকবে, না এটা তো ঠিক করতে 7 দিনের ম্যাটার, সিদ্ধান্ত নিলেই হয়, সেটা আমরা আসছি ঠিক আছে, কিন্তু আসতে একটা ফর্মুলা আসতে হবে, আসতেই হবে, আমরা তো সেটাই চাচ্ছি, আইসা হবে আপনারা ড্রাইভিং সিটে বসা আছেন, রাজনীতির মাঠে সবচেয়ে বড় জায়গাটা আপনারা বসা, না আসতেই হবে, কারণ দেশটাকে নির্বাচিত সরকারের অধীনে না পর্যন্ত আপনিও জানেন আমিও জানি যে দেশের অবস্থাটা, অর্থনৈতিক অবস্থা কোথায় যাচ্ছে, কোন কলোনিতে যাচ্ছে, সেই জন্যই বলি যতটুকু সুযোগ আছে সেই সুযোগটি ব্যবহার করে শুদ্ধ করে আমাদের যেতে হবে, আপত্তি তো নাই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আমরা দেখি যে জামাতের সাথে আপনারা মাঝে মধ্যে খুব মধুর সম্পর্ক, আবার দেখি দূরত্ব, মানে জামাত এই 5 তারিখের পরে তারা মনে করতেছে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি চলে আসছে, এটা ভাবতেছে তারা। আমার রাজনৈতিক ভাই 2-3টা কথার আমরা একটু তার সাথে আমি একটু বলতে চাই, এইভাবে বলতে চাই, সেটা হলে আমি একটা আদর্শ করি, আমি একটা দল করি, আমি কি আরেকটা দলে যা স্লোগান দিতে পারি, মিছিল করতে পারি, ওই কথাটা আমি বলেছি যে ছাত্র শিবিরে যারা ভিভিজেস হয়েছে এরা ছাত্রলীগের মিছিলে স্লোগান দিয়েছে, মিছিলে থেকেছে, গিয়েছে, একটা থেকে
হলে থেকেছে, হলে খেয়েছে, হলে ঘুমিয়েছে। সেটা তো দল পরিবর্তন করে এক কি দলে বলে? তারা দলে যায় না। রাজনীতি বাংলাদেশে এটা করে। কি বলে দল পরিবর্তন বলেটা কি আমার রাজনীতি ভাই? আমি বলছি না, আপনি না আমি কি বলে, সে 5 তারিখে, আমি আবার বলি 5 তারিখে যদি এই বিপিজেস এরা যদি ঘোষণা না করতো, আমি না, হাজার হাজার শিক্ষার্থী মেনে নিচ্ছে, আপনি মানছেন না কেন? আমি তো হাজার হাজার শিক্ষার্থীর সাথে আমি একমত হব না, হব না সব ক্ষেত্রে আমার ঠিক আছে। আমার কাছে আচ্ছা, আমি এইটুকু বলবো যে আমি একটা দল করি, আমার ছাত্র দলের হাজার হাজার ছাত্র দল আছে সারা বাংলাদেশে, আগস্ট তারা করেনি, তারা ছাত্র জীবন অসম্পর্কে তারা বাড়িতে চলে গেছে, মায়ের খেয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, ওরা জানেই শিবিরও দেখাচ্ছে তাদের অনেকেরই তাদের জেল কিছু খাটা। ঢাকা খুবই কম, সে নগণ্য কিছু ঢাকা কয়েকদিন ধরা পড়ছে তাই, কিন্তু সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদের কমিটি ছিল, শিবিরের কোন কমিটি প্রকাশটি ছিল? শিবির হিসেবে পিটিয়ে মেরে ফেলার তো একটা আর বিষয় সেটা আছে। কয়েকটা হয়েছে ঢাকায়, তো আমাদের তো কত প্রকাশে হয়েছে, অপ্রকাশে কত কিছু তো হয়েছে। আমি বলি যে আমি আমার ছাত্র দলের একটা ছেলে তো পরীক্ষা দেওয়ার জন্য হলে থাকার জন্য আপোষ করেনি, তো তারা একটা বিশ্ববিদ্যালয় থাকার প্রেসিডেন্ট ছিল একটা আদর্শিক দল, সেই আদর্শিক দলের লোক হয়ে তারা কিভাবে ছাত্রলীগের মিছিল করে, যে মিছিলের স্লোগান ছিল একটা দুটা শিবির দল ধরে ধরে জবাই কর, সেই মিছিল তারা হেঁটেছে। আচ্ছা, মূলত ডাকসুতে আমি হারলো বলি, কেন বলেন তো? হ্যাঁ, মূলত ডাকসুতে হারার পিছনে আমি কারণ বলি, মূলত কারণ হলো বিএনপি যেভাবে নির্বাচনটা করার দরকার ছিল, প্রথমে যদি প্রথম হলো 15 বছর ছাত্রদের অনুপস্থিত, ছাত্র দলে সেরা গিয়ে এতগুলি হল, একটা হলে একটা সিট তাদের বরাদ্দ ছিল না, কাদের? ছাত্র দলের একটা ছেলে যারা ছাত্র দল করে এমন একটা ছেলেরও সিট ছিল না, যে ওখানে গিয়ে ছাত্র ছেলেরা একটা রুমে বসে বলে ভাই একটু ডাকো তো কারা কারা আছে, ছিল না তো। আমার শেষ করবেন না, দেখবো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা প্রথম কথা, এটা অনেক বড় কথা। আর এই দীর্ঘ 15.5 বছর সারা বাংলাদেশের সমস্ত হলগুলিতে শিবির কোথাও কোন ওইভাবে প্রকাশ ছিল না, তারা সব ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল অথবা নিয়েছিল, যখন তাদের মিছিলে নিয়ে গেছে এরা মিছিলে গেছে, তারাই তো সবাই দেখছে, তাদের যে ভোট ধরেন 15,000 ভোট যখন পায়, শোনেন 15,000 সংখ্যা কম না, শোনেন 15,000 ভোট তো ভিপি পেয়েছে, সব ভোটটা 15,000 হয়নি, তাদের লাস্ট তার লাস্ট ভোট 4,500, ছাত্রলীগের ভোট কিন্তু 5,000, ছাত্রদলের ভোট 5,000 ঘোষণা দিয়ে এরা ছাত্র দল, ছাত্র দলের চেয়ে অবশ্যই ছাত্রলীগের ভোট কম, শিবিরের ভোট কম, কিন্তু এত ভোট পাইলো কেন? এত ভোট হয়েছে যে এই ভোটগুলো তো ফ্লোটিং ভোট, এই ভোটগুলো সব ফ্লোটিং না, ছাত্রলীগের কোন প্যানেল ছিল? 4-5,000 ছাত্রলীগ গেল কোথায়? এই যে এরা জগন্নাথ হলে ভোট পেয়েছে, না না শিবির তো মাত্র আমি দুইটা কথা বলেছিলাম, হ্যাঁ এইটা হলো ঘটনা, আমি দুইটা কথা বলেছিলাম যে এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের ভোট ওরা পাবে না, এবং মেয়েদের ভোটে ওরা পাবে না, এটা আবার একটা ধারণা, মেয়েদের একটা মেয়ে দাঁড়িয়েছে, তবে আরো যারা, এবং দেখেন বাস্তবতা হলো যে এই আন্দোলনে, জুলাই আন্দোলনে প্রথম সারিতে ওই মেয়েটা মেয়েদের প্রথম সারিতে ছিল, ওয়ামা ছিল প্রথম সারিতে, বিন আমিন নামে একটা ছিল, আমরা জেলে ছিল, এরকম, এবং বিন আমিন মোল্লা সে আমরণ অনশন করে ভোটটা নিয়ে আসলো, রাইট। আমার প্রশ্নটা হলো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যার কারণে ভোটটা হলো, মাত্র তাকে 163টা ভোট দিয়েছে, এবং শোনেন এই যে ছাত্রলীগ এসব একাকার হয়ে আছে, তো ছাত্র শিবির আলাদা কোনো সংগঠন না, এই ছাত্রলীগ যারা তাই ছাত্র শিবির এরাই মিছিলে গেছে, মানে ছাত্রদের ভোট পেয়েছে শিবির, টোটাল ভোটটা জগন্নাথের 10 জন ছাত্রলীগ না, 10 জন না, ওরা 10 জন, ওটা হলো যে বললাম একটা যেটা এটা আমি বলেছিলাম এটা যাবে না, কিন্তু এটা হচ্ছে কি এরা এই ছেলেগুলি ওই জগন্নাথে যারা গিয়েছে তারা ওদের সেন্টিমেন্টে তারা ওই যে জুলাই চেতনার যে সেন্টিমেন্ট, জুলাই চেতনার সেন্টিমেন্ট না, সেখানে তো শামিল না, মানে ভোট পেয়েছে মেঘবন, না না না, আমি বলি ওই জুলাই চেতনা না, আমি বলছি যে আমার কাছে যেটা মনে হয় এবারের নির্বাচন ছাত্র মানে ছাত্রদের যে সংগঠন এবারের নির্বাচনে যেটা হয়েছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, দেখেন আমরা 71-এর যুদ্ধ হওয়ার পর এটা 53 বছর কিন্তু লালন করছি, মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এই মানে দলমত নির্বিশেষে, মানে এইটা পালন না করলে পরে এই কথা না কইলেই আপনি যুদ্ধ বিরোধী হয়ে যাইতেছেন, এরকম একটা ধারণা আমাদের ছিল দীর্ঘ 53 বছর। সেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সর্বোচ্চ মাপের যে ভদ্র মহিলা, উনি সংবিধান ওনার ব্যাগে ভরে নিয়ে পালাই গেছেন, একটা চেতনা সহ পালাই গেছেন। তারপরে এই ঘটনা যে ঘটলো, ঘটার পর এটা তো তাজা ঘটনাটা 14 বছরের পুরাতন না,
14 মাসের পুরাতন ঘটনা তাদের চোখের সামনে হয়েছে, এই ছাত্রদের চোখের সামনে। জুলাই আন্দোলনে যখন এই ছাত্ররা মাঠে ছিল তখন দেখছে তার সামনে কে, পিছে কে, ডাইনে কে, বায়ে কে, মল্লকে, মল্লকে, চাষার পোলা না রাজনীতিবিদের নাতি, এগুলো সব তারা দেখছে। এই অবস্থায় যখন তারা গেছে, যাওয়ার পর এই সংগঠনগুলোর কিন্তু আবার মাদার পার্টি আছে। এই মাদার পার্টির কেউ যখন বলছে রাষ্ট্রপতিকে সরাইলে সাংবিধানিক সংকট হবে, ছাত্রদের কাছে এটা গেছে জুলাই বিরোধী, এটা জুলাই বিরোধী। তারপর যখন বলছে, আপনি জবাব দিন, তারপর যখন বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, তখন বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না, জনগণের। ছাত্ররা মনে করছে জুলাই বিরোধী। এই যে চেতনা, তখন ছাত্ররা বিবেচনায় নিছে জুলাই চেতনা ধারণ করে কারা, যারা জুলাই চেতনা ধারণ করে ঠিক তারাই ভোটগুলা পেয়েছে। এইবার আসেন, শুনেন, এবং তার যে পার্শ্ব প্রতিক্রিয়াটা যদি আপনি দেখেন, আমরা সবসময়ই বলি যে ছাত্র রাজনীতির এটা রাষ্ট্রীয় লেভেলে কিছু হয় না, কিন্তু আপনি লক্ষ্য করে দেখছেন এবার এই 2 বিশ্ববিদ্যালয়ের পরে ব্যবসায়ীরা কিন্তু জামাতের সাথে মিটিং এ বসছে। জামাতের সাথে ব্যবসা বলে না কেন? না না, আগে বসছে, শীতকালেও বসে, ব্যবসায়ীরা শীতকালেও বসে, এরকম সমস্ত কর্পোরেটরা বসে নাই, যায় না তো, ওটা যায় না তো, আমিও তো বলছি। তারা মাঠে বিবেচনায় নিয়েছে কি, শুনেন, ব্যবসায়ীরা যদি কেউ বলদ মনে করে, কেউ যদি ব্যবসায়ীকে বোকা মনে করে, সে প্রমাণ করতেছে নিজের দেশে বোকা। কারণ পরে বলেন, ব্যবসায়ীরা 5,000 কোটি টাকা নিয়ে যায় আর সেটা দিয়ে তারা রাজনীতিবিদদেরকে চালায় ব্যবসায়ীরা, এবং তারা মাঠের খবর রাখে দেখছে যে দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে এটার ইম্প্যাক্ট পড়তে পারে, তাই জামাতের সাথে অলরেডি মিটিং শুরু করে দিচ্ছে। এটা হলো পার্শ্ব প্রতিক্রিয়া। একটা উত্তর দেন, একটা উত্তর দেন, জুলাই চেতনা ধারণ কি ওবামা করতো না? তারপর তারা চিন্তা করছে কি ভোট তারা দেই, নারীকুলের ভোট, কিন্তু আবার ভোটটা যাতে বিফলে না যায়। কেন আপনি প্রশ্ন করছেন, উত্তর দিন। তারপরে আমাদের যে আবিদ, সে কি জুলাই চেতনা ছিল না? অবশ্যই ছিল, এবং ছেড়ে যাবে স্লোগানের আমিও ছিলাম, কিন্তু ভোটাররা বিবেচনায় নিয়েছে কিভাবে, ভোটারের ব্যাপার, সেই বিষয়টা তো আপনাকে বোঝাতে চাচ্ছি। ভোটার যেটা নিয়েছে বিবেচনা, আমি যখন ছাত্র দলের পক্ষে, প্যানেলের পক্ষে ভোট চাইতাম বলে এটাও বলতাম, যারা মাঠে আন্দোলন ছিল তোমরা তাদেরকে ভোট দাও, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যে ছাত্র ছিলাম ওখানকার, এবং তোমরা যারা আন্দোলনে ছিল ছাত্রদলের বাইরেও তাদের পক্ষে তোমরা ভোট দিলেও আমাদের কোনো আপত্তি নেই, যারা ছিল। কিন্তু আপনাকে আমি আবারও বলছি, ছাত্র শিবির তো নিজের নামে ভোট করে নাই, যেমন তারা ছাত্র শিবির হয়ে ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, এটা একেবারে টোটালি একটা কৌশল না ভাই, আমার কৌশল এই যেমন যেমন আমার সেটা কথা না। আমার কথা হলো যে আমি একটা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে প্রেসিডেন্ট, আমি ছাত্র লীগের মিছিলে কিভাবে চাই। আচ্ছা, ন্যায় কেন জানেন? আবার এটা কৌশল না তো, এটা অপকৌশল। কি বলে এটা? বিজয়ের কথা পরে আসেন, সে তো বিজয় হয়েছে। এক নম্বর বলেন যে ছাত্রলীগ জামাতের নিবন্ধন বাতিল করছে কারা? আওয়ামী লীগ। জামাতের রাজনীতি নিষিদ্ধ করছে কারা? আওয়ামী লীগ। জামাতের লোকগুলোর মৃত্যুদণ্ড দিছে কারা? আওয়ামী লীগ। হ্যাঁ, এবং সেই মৃত্যুদণ্ড গুলো যে ন্যায় ভাবে দেয় নাই সেটা প্রমাণ হয়েছে কেমনে? আজহারুল হক যখন মুক্তি পেয়েছে। তাহলে যেই দলের নিবন্ধন বাতিল, যেই দলের লোকের মৃত্যুদণ্ড দেয়, যেই দলের লোকের রাজনীতি নিষিদ্ধ করে চলে যায়, সেই ছাত্রলীগ কেন দিচ্ছে সেই ব্যাখ্যাটা দিচ্ছে। এই যে দেন, আমার কথা হলো যে ছাত্র শিবিরের আলাদা কোনো রাজনীতি ছিল না, সমস্ত জায়গাতে ছাত্র, এই যে মিছিলে হাজার হাজার ছাত্রলীগ নাম যেত, এটা কারা? সব কি ছাত্রলীগ? শিবির এর সাথে মিশেছিল। যখন এই শিবিরকে সামনে যখন পেয়েছে যে এরা হল ছেড়ে চলে যায় নাই, সব জায়গাতেই ছাত্রলীগ তখন নিজের লেখাপড়ার, যেমন এরা লেখাপড়া করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, অল্প কমে খাওয়ার জন্য, ভালো থাকার জন্য ছাত্রলীগ ছেড়েছিল। এরা তখন আমার সাথে ছিল, এবং পালিয়ে যায়নি, এরা আমার কাছে নিরাপদ, এদের কাছে আমার নিরাপদ।
সেদিন তারা এই কৌশলটা তো আপনি খারাপ না, এই কৌশলটার পরে এইটা আপনি বুঝলেন কবে? ফলাফলের পর? ফলাফলের পরে বলবো। আমি বলি আপনাকে যে এইটা আপনার তো ছাত্র সংগঠন করেন যে সংগঠন যেমন আমাদের কথা বলবো, এখন এদের তো মোকাবেলা করতে হবে নাকি? নির্বাচন আছে না, এই নির্বাচন বলবো, এই নির্বাচনে আপনাকে বুঝতে হবে কেন, বুঝতে হবে তো যে 5.5 বছর একটা ছাত্র সংগঠন তার কোনো হলে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো হলে সিট নেই, সে যেতে পারে নাই। কিন্তু এখন তো পৌঁছাইতে হবে হাবিব ভাই, সামনের দিন হবে। আমি তারপরে বলবো যে ছাত্র দল আমরা যেভাবে এই ডাকসু নির্বাচন বিশাল নির্বাচন করার আমাদের যেটা উচিত ছিল সেই কাজটা আমরা করিনি। এবং অন্যান্য ক্যাম্পাসে নিশ্চয়ই ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে ছাত্র দলকে। না ছাত্র এখন 15-15 গ্যাপ হয়ে গেছে, যেটা সেটা আমরা সব জায়গায় এটা কঠিন।